এ যেন অসাধ্যকে জয় করার অদম্য এক বাবার গল্প, যার জয় ছাড়িয়েছে হিমালয়ের অটল উচ্চতাকেও। রাজশাহী শহর থেকে 50 কিলোমিটার দূরে সবুজের চাদরে মোড়া গ্রাম আরানি। সেখানেই বাস শুক্র আলীর। 70-এর দশকে ফেরি করে বাদাম বিক্রি করতেন। এরপর প্রায় 30 বছর ধরে আরানি বাজারের ছোট্ট এই পানের দোকান, যার আয় দিয়ে চলে পুরো সংসার। 6 সদস্যের পরিবারে উপার্জনক্ষম কেবল তিনিই। অভাব যেখানে নিত্য জড়াজড়ি করে চলে, সেখানে আবার স্বপ্ন কি? তারপরও স্বপ্ন যেন পিছু ছাড়ে না শুক্র আলীর। লক্ষ্য একটাই, 4 সন্তানের লেখাপড়ার খরচ জোগানো। সংগ্রামী যার নিয়তি, তার কি থেমে থাকলে চলে? দমে যাননি এই জীবন যোদ্ধাও। তাই বাবার স্বপ্ন পূরণ করেছেন মেয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। বাবার স্বপ্ন বই নিয়ে ছোট্ট এই গ্রামকে যিনি আলোকিত করেছেন, তিনি আসমা খাতুন। 4 ভাই বোনের মধ্যে তিনিই বড়। ছোটবেলায় বাবার কাছেই বর্ণমালার হাতে খড়ি। প্রতিটি ক্ষেত্রেই বাবার আত্মবিশ্বাসী উৎসাহ দীর্ঘ পথ পাড়ি দেবার একমাত্র সাথী। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। আমার বাবার তো ছোট্ট একটা মুদি দোকান, সেই দোকান দিয়ে সবার মানে ভরণ পোষণ করতে একেবারে নাজেহাল অবস্থা। তো তারপরেও অনেকেই ভয় দেখাচ্ছিল যে সায়েন্স নিয়ে কি করবা। সায়েন্স মূলত নেয় মানুষ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে প্রচুর খরচ, এরকম আমাকে বলা হয়েছে যে বাড়ির ভিটা বিক্রি করে পড়তে হবে। তো এই অবস্থায় কি করা যায়? পরে আমার আব্বা সাহস জুগিয়েছেন আর কি, যে শুরু তো করো। প্রথমে যদি বড় আশা নিয়ে শুরু করা যায়, শেষ পর্যন্ত কিছু একটা হবে। মানুষের এমন কিছু নেই যে যেটা মানুষ ইচ্ছে করলে পারে না। এইরকম স্পৃহা থেকে আমি ভাবলাম যে নেই। তো আমার পিতামাতা বা ফ্যামিলিতে তো ওইরকম সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু নেই, কেউ নেই। তো আব্বা বললেন যে নাও, তুমি হয়তো পারবা। সবসময় এই স্পৃহাটা আমি পেয়েছি আর কি। হয়তো আমাদের আর্থিক অবস্থা আগে থেকেও নাই, এখনো নাই। সামান্য হয়তো একটু জমি, যে বাড়ির ভিটাটুক ধরেন প্রায় 800 টাকার মতো জমি আছে, এটাই আমার সম্পদ। মাঠান জমি কিছু নেই, টাকা পয়সাও নাই, কোনো দিনেও নাই। এখন এর মধ্যে দিয়ে হয়তো ছেলেপেলেগুলা কষ্ট করি, তারা হয়তো কষ্ট স্বীকার করেছে। কষ্ট স্বীকার করি হয়তো এত দূর তারা আগাতে পারেছে, বা আল্লাহ তাদের সহম করেছে, হয়তো আগা আসছে। প্রাথমিকে আর অষ্টমে বৃত্তি, এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। 34তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখন ম্যাজিস্ট্রেট। এইরকম আরো বেশ কিছু সময় এরকম সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু এই সময় আমার বাবা মা আসলে পাশে ছিলেন। তারা আমাকে এরকম বলেছেন যে আমাদের দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা চেষ্টা করতে চাই, যে আমাদের বুকের উপর দিয়ে লোহার মই বয়ে যাক, তারপরে আমরা চাই যে আমার ছেলে পেলেগুলো মানুষ হোক। আমরা 4 ভাই বোন, তো আমি বড়, আমার ছোট আরো 3 ভাই বোন আছে। তাদের প্রতি আমার মানে আকুল আবেদন যে শুধু আমি একা নই। আসলে একটা ফ্যামিলি থেকে একজন উপরে উঠে সেই ফ্যামিলিকে আসলে সেইভাবে হাইলাইট করা যায় না। আমি চাই যে আমার ছোট যে 3 ভাই বোন আছে, তারাও আসলে মানুষের মতো মানুষ হোক আর কি। একটু উপকার করার জন্য হয়তো, যেমন আমি গরিব ছিলাম, এখনো আছি, পরবর্তীতে কি হবে সেটা পরের কথা। এখন হয়তো এরকম গরিব কিন্তু দেশে আরো আছে। এর মাঝে যদি সে যদি একটু উপকার করতে পারে তার জন্য। কিন্তু শিক্ষা জীবনের এই পথ চলা খুব একটা মসৃণ ছিল না। মাঝে মাঝে মনে হতো লেখাপড়া চালিয়ে যাওয়া আর বুঝি সম্ভব নয়, থামতে হবে মাঝপথেই। কিন্তু সবসময় পথ দেখিয়েছেন বাবা শুক্র আলী। তো আমি যখন সেকেন্ড ইয়ারে পরীক্ষা শেষ করলাম, তখন আমার প্রাইমারি স্কুলে চাকরি হয়েছিল। ফ্যামিলির অবস্থা অত্যন্ত শোচনীয়। এই অবস্থায় গ্রামে মনে করা হয় যে আসলে প্রাইমারি স্কুলে চাকরি মানে কিন্তু একটা সরকারি চাকরি, যেহেতু সোনার হরিণ। আর এই অবস্থায় আমি চাকরিটা মানে করব কি করব না দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। কারণ কি? কারণ যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা ভালো আমি করছি, আমি হয়তো অনেক দূরে যেতে পারবো, কিছু একটা করতে পারবো। তো কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছি। এরপরে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, আমি চাকরিটা করব না আর কি, এরকম।
তো পরবর্তীতে আব্বার একটু মন খারাপ হয়েছিল যে যেহেতু সংসারের অবস্থা খারাপ, চাকরিটা করলে তো ভালোই হয়। প্রথমে একটা রাগ করেছিলাম আমি, কিন্তু পরবর্তী যখন ভিতরে একটা বুঝ নিলাম, তখন পরবর্তী সময় নিজে একটা চিন্তা ভাবনা করেছি যে না, এর ধাপ আছে, এর ধাপ বড় ধরনের আছে, না হলে কেন করবে না। আর যেহেতু ওর চিন্তা ভাবনা আছে জেনে সেটা করেনি। বাবা মার অবস্থান একটা অন্যরকম বিষয়, সুতরাং আমিও তো মানুষ, আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু তারপরেও কেন জানি মনে হয় যে সবার চেয়ে আমার বাবা মনে হয় একটু অন্যরকম বা অন্যরকমই মানুষ, কারণ তার অবদানের কারণেই হয়তো আমি এই পর্যায়ে এসেছি। আসমা খাতুনের দীর্ঘ সংগ্রামের সাফল্যে বাবাই ছিলেন মূল বাতিঘর, বটবৃক্ষ। আজকের যে পর্যায়ে আমি এসেছি তার পিছনে তো আমি বললামই যে আসলে আমার ফ্যামিলি, আমার পিতামাতা খুবই তারা যথেষ্ট পরিমাণে সাপোর্ট আমাকে দিয়েছেন। তো আসলে আমি মনে করি আমার বাবা পৃথিবীর একজন শ্রেষ্ঠ পিতা। এটাই তার তৃপ্তি, যে তৃপ্তির জন্য কঠিন সংগ্রামে প্রতিদিন হেঁটেছেন আরানির মেঠো পথ। জীবন